ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট শেষ হতেই ফলাফলের আভাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা। বুধবার দিনভর বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে সুষ্ঠু ভোটের সাক্ষী হয়েছেন রাজ্যটির 7 জেলায় 3,21,00,000 ভোটার। সেই সঙ্গে এদিন পাড়ায় ভাগ্য নির্ধারণ করে দেন কে বসবে কলকাতার মসনদে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শেষ। এখন প্রশ্ন, কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অবশ্য সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এবারে নির্বাচনে হাই ভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী, এছাড়াও ফিরহাদ হাকিম, অধীর চৌধুরী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরও 1,500 প্রার্থী অংশ নিয়েছেন। ভোটের দিন তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর মেলে। কোথাও ধীরগতির ভোট গ্রহণ, কোথাও আবার দেরিতে ভোট শুরু হওয়ার অভিযোগও এসেছে। এছাড়াও ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত রক্তপাতবিহীন ভোট করতে পেরে নির্বাচন কমিশন স্বস্তি প্রকাশ করেছে। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়, আর বুধবার শেষ দফার মধ্য দিয়ে 2 দফার ভোট গ্রহণ শেষে রাজ্যের 294টি আসনের রায় এখন ইভিএমে। এদিন ভোট হয় কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায়। এই এলাকাগুলোর বড় অংশ তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই শেষ দফার ভোটকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল বেশি। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট পড়েছে 92.6%। बड़ा जो देख रहा हूँ जो फ्लो चल रहा है तो मुझे लगता है वो वैसा ही हुआ, 90 के ऊपर जाएगा। और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। এদিকে ভোট শেষে সামনে এসেছে এক্সিট পোল, আর সেখানেও ছবি একেবারে একমুখী নয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 6টি জরিপের মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি, আর 2টিতে তৃণমূলকে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে দেখানো হয়েছে। আরাফাত ইসলাম, 71। পারমাণবিক চুক্তি না করা পর্যন্ত ইরানে নৌ অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সেখানে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প বলেছেন, ইরানে বোমা হামলার চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে। অবরোধের কারণে ইরানের দম বন্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ সময় ইরানই এখন চুক্তির জন্য ব্যাকুল হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেছেন, যদি ইরান তাদের তেল রপ্তানি করতে না পারে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো বিস্ফোরিত হবে। এদিকে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যদি তাদের তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে তবে আগামী 20 থেকে 22 দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানকে অযৌক্তিক পরামর্শ বলে উপহাস করেছেন এবং ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, এখন পর্যন্ত কূটনীতিকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই তারা চুপ করে আছে। আবারও যুদ্ধ শুরু কিংবা কোনো সমঝোতা ছাড়াই ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। আর এই দীর্ঘস্থায়ী অচলাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়বে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে অনুযায়ী সামরিক বা কূটনৈতিক কোনো সমাধান শিগগিরই আসবে না বলে আশঙ্কা বাড়ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় স্থায়ী কোনো সমাধান আসার প্রত্যাশা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আবারও ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, অথবা কোনো সমঝোতা ছাড়াই দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে বিরোধ চলবেই। আর এতে ইরানের সঙ্গে দীর্ঘ অচলাবস্থায় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে বড় সামরিক উপস্থিতি বজায় রাখতে হতে পারে এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যেতে হতে পারে। একই সময়ে উভয় পক্ষ একে অপরের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। দুই পক্ষই অপেক্ষা করবে কে আগে পদক্ষেপ নেয় বা দুর্বলতা দেখায়।
এই সংঘাত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে 2026 সালের 3 নভেম্বর নির্ধারিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এমন অবস্থা ট্রাম্পের জন্য বড় ধরনের বিপর্যয় আনতে পারে। ট্রাম্পের উপদেষ্টারা জানান, নতুন হামলা চালানো বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা, এই দুটি সিদ্ধান্তের মধ্যে কোন একটি গ্রহণ করবেন তা নিয়ে দোদুল্যমান অবস্থায় আছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে তেহরানকে পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করা যেতে পারে। এক মার্কিন উপদেষ্টা বলেন, ট্রাম্পের মতে ইরানের নেতৃত্ব শুধু শক্তির ভাষাই বোঝে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পকে হতাশ কিন্তু বাস্তববাদী বলেও বর্ণনা করা হয়েছে। এছাড়া ট্রাম্পের অন্য কোনো সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন। অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানের নতুন আলোচনার প্রস্তাব নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সৃষ্টি ঘটক, ৭১। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল বা ফি দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ। আর এই দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। মঙ্গলবার জেদ্দায় এই 6টি দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়কে অবৈধ উল্লেখ করা হয়। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। এই জলপথ দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবহন করা হয়। কিন্তু গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে তেহরানের পক্ষ থেকে এই পথ দিয়ে যাতায়াতের জন্য প্রতি ব্যারেল তেলের জন্য $1 হিসেবে টোল দিতে হবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং বাড়ছে বৈশ্বিক মন্দার আশঙ্কা। তবে প্রণালীটি পুনরায় খুলে দেয়া হলেও স্বাভাবিক নৌ পরিবহন দ্রুত চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান সেখানে সমুদ্র মাইন বসিয়েছে বলে যে আশঙ্কা করা হচ্ছে সেগুলো পুরোপুরি অপসারণ করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। 28 ফেব্রুয়ারি তেহরানের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ইরানের সামরিক বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমায় অবস্থিত। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও তা সফল হয়নি। 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তেহরান হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে আলোচনায় কোনো সমাধান না আসায় উত্তেজনা আরও বাড়ে। এর দুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দর ও হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করেন। শুরুতে ইরান কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজকে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় সব বিদেশি পতাকাবাহী জাহাজের জন্য প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন বসানোর একটি মানচিত্র প্রকাশ করে। এর জবাবে ট্রাম্প প্রশাসন দ্রুত মাইন অপসারণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়। 11 এপ্রিল যুক্তরাষ্ট্র এই অভিযান শুরু করে। তবে 21 এপ্রিল মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, পুরো প্রণালী থেকে মাইন অপসারণে অন্তত 6 মাস সময় লাগতে পারে এবং চলমান সংঘাত শেষ না হলে এই কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করাও কঠিন হতে পারে। বিশ্লেষকদের মতে সমুদ্র মাইন সম্পূর্ণরূপে অপসারণ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এমনকি সামান্য ঝুঁকিও থাকলে আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো জাহাজ চলাচলের অনুমোদন দিতে অনীহা দেখাবে। ফলে প্রণালীটি আংশিকভাবে খুলে দিলেও স্বাভাবিক নৌ চলাচল দ্রুত পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। শারমিন স্বপ্না, ৭১। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে হরমুজ প্রণালীতে একটি মানবিক করিডোর খোলার জোর দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।
ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ মারাত্মক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল রেড রেস্কিউ কমিটি জানায়, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তবে অনেক হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হতে পারে। তেলের উচ্চ মূল্য কেবল সাধারণ মানুষের জীবনই দুর্বিষহ করছে না, বরং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংস্থাগুলোর কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের জেরে বিশ্ব বাজারে জ্বালানির উচ্চ মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেল ও গ্যাস কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা নজিরবিহীনভাবে ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বাড়ছে, যা জ্বালানি খাতের জন্য একদিকে নতুন সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জ্বালানির বাজার সম্পর্কে প্রতিক্রিয়া নিতে প্রেসিডেন্ট প্রায়ই জ্বালানি খাতের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অভ্যন্তরীণ উৎপাদন, ভেনেজুয়েলায় অগ্রগতি, তেলের ভবিষ্যৎ, প্রাকৃতিক গ্যাস ও শিপিংয়ের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের $25 বিলিয়ন খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্টের সশস্ত্র বাহিনী সার্ভিসেস কমিটির কাছে এই খরচের কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্টস। তিনি বলেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে, তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর টানা 40 দিন চলে যুদ্ধ। বর্তমানে ইরানি ও মার্কিনীদের মধ্যে যুদ্ধবিরতি হলেও নড়বড়ে অবস্থায় আছে। এদিকে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দেবেন। তবে টানা হামলা চালিয়েও যুদ্ধের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয়তায় বড় ধস এবং মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বেসামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপে দেখা যায় ট্রাম্পের জনসমর্থন মাত্র 34% নেমে এসেছে। বিশেষ করে ইরান সংঘাত এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধিতে দিশেহারা মার্কিন নাগরিকরা। এদিকে নির্বাচনে কারচুপির আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। অরিসুল ইসলামের প্রতিবেদন। আগামী নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, তবে তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। ক্ষমতা গ্রহণের সময় যে জনপ্রিয়তা ছিল 47%, মাত্র 1.5 বছরের মাথায় তা ঠেকেছে তলানিতে। নতুন জরিপ বলছে বর্তমানে ট্রাম্পের ওপর আস্থা রয়েছে মাত্র 34% নাগরিকের। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। In recent weeks, the Navy has supported our mission to blow the cartel terrorists the hell out of the water. You see that? যুক্তরাষ্ট্র জুড়ে প্রতি গ্যালন তেলের দাম $4 ছাড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ খোদ রিপাবলিকান সমর্থকরাও। দলের 41% মানুষই অর্থনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ভয় বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পরাজয়ের এই আতঙ্ক থেকেই ট্রাম্পের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, ভোটে কারচুপির ক্ষেত্র তৈরি করছেন প্রেসিডেন্ট নিজেই। ডাকযোগে ভোট বাতিল কিংবা ভোট কেন্দ্রে অভিবাসন বাহিনী মোতায়েনের মতো নজিরবিহীন পদক্ষেপের আশঙ্কা করছেন ডেমোক্র্যাট নেতারা। কংগ্রেসম্যান জো মরেল জানিয়েছেন, সম্ভাব্য 150টি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার বিশেষ কমিটি। অশ্বেতাঙ্গ ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে ফেডারেল ক্ষমতা অপব্যবহারের চেষ্টা হতে পারে বলেও সতর্ক জারি করেছেন তারা। And the media are among the most dishonest people anywhere at any time. যদিও মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা এককভাবে অঙ্গরাজ্যগুলোর, তবে ট্রাম্পের জাতীয় জরুরি অবস্থা জারির হুমকি নির্বাচনী ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি করেছে। জরিপ বলছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনগণের আস্থা 44% থেকে কমে মাত্র 25% দাঁড়িয়েছে। I, Donald John Trump,
do solemnly swear. বিশ্লেষকরা বলছেন মধ্যবর্তী নির্বাচনে জয় পরাজয়ের উপরই নির্ভর করছে ট্রাম্পের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য এবং সম্ভাব্য অভিশংসনের ঝুঁকি। যদিও কারচুপি করে ফল পাল্টানো ট্রাম্পের জন্য কঠিন হবে, তবে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের সন্দেহ তৈরি করতে তিনি সফল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১। অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারাফিল্ড বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে ঘটা এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এটিএসবি জানিয়েছে বিধ্বস্ত বিমানটি ডায়মন্ড DA-42 মডেলের একটি টুইন ইঞ্জিন বিমান। বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী এই মডেলের প্রতিটি বিমানে সর্বোচ্চ 4 জন যাত্রী বসতে পারেন। ঘটনাটি তদন্তের জন্য এটিএসবি এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এটিকে গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করে জানিয়েছে তারা জরুরি সেবার কাজে পূর্ণ সহায়তা দিচ্ছে। এদিকে সাউথ অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে এলাকাটি খালি করা হয়েছে এবং জরুরি পরিষেবা কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করছেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।